বিয়ে পাগলি লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব সংখ্যা ৩। আজ সায়রার স্বপ্নের দিন, দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের দিন। ঘরের ভেতর এক উৎসব মুখর ব্যস্ততা। ঝিনুক অত্যন্ত যত্ন আর মমতা দিয়ে সায়রাকে সাজিয়ে দিচ্ছে। গায়ে লাল টুকটুকে লেহেঙ্গা, দুহাত ভর্তি রিনিঝিনি শব্দ করা চুড়ি, গলায় ভারী কাজের জড়োয়া মালা, নাকের নলক আর কপালে ঝিকমিকে টিকলি, সব মিলিয়ে আয়নার সামনে যেন এক রূপকথার রাজকন্যা দাঁড়িয়ে আছে। ঘর জুড়ে আতর আর রজনীগন্ধার তীব্র সুবাস। বাইরে প্যান্ডেলে অতিথিদের শোরগোল শোনা যাচ্ছে, কিন্তু এত কিছুর মাঝেও সায়রার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। ঝিনুক সায়রার অস্থিরতা লক্ষ্য করে কপাল ভাঁজ ফেলে বলল, কি রে, এমন ছটফট করছিস কেন? আজ তোকে দেখে মনে হচ্ছে তুই বিয়ে করতে না, বরং কোনো যুদ্ধক্ষেত্রে লড়াই করতে যাচ্ছিস। সায়রা আয়নার নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে মুখ ফুলিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, কখন আসবে সেই 1 ডজন? তাই ভাবছি, দেখতাম জামাই সাজলে লোকটাকে কেমন লাগে। ঝিনুক হো হো করে হেসে মাথা নেড়ে বলল, তোর এই 1 ডজন নিয়ে বকবক দয়া করে এখন একটু বন্ধ কর, না হলে লোকজন ভাববে তুই সত্যি একটা আস্ত পাগল। হাসাহাসির মাঝে হঠাৎ ছায়রার মুখটা থমথমে হয়ে গেল। সে খুব নরম স্বরে ঝিনুকের হাতটা শক্ত করে চেপে ধরল। চোখের দৃষ্টিতে একরাশ হাহাকার নিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ঝিনুক, সত্যি করে বলতো, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে, তোর কি একটু কষ্ট হবে না? ঝিনুক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। সে সায়রার চোখের দিকে তাকিয়ে রইল। ঝিনুকের ঠোঁটজোড়া হালকা কাঁপছে, চোখের কোণে এক অদ্ভুত মায়া আর কান্না ভিড় করে আসছে। সারা পরিস্থিতি হালকা করার জন্য নিজেই ম্লান হেসে উত্তর দিল, ধুর, আমি বা কি সব বলছি, তুই তো মনে মনে এটাই চাইতি যে আমি যেন তাড়াতাড়ি চলে যাই, যাতে তুই অন্তত শান্তিতে থাকতে পারিস। আমার সব পাগলামি আর দুষ্টুমির জন্য তোকে তো কম বিপদে পড়তে হয়নি। ঝিনুকের চোখ এবার সত্যি সত্যি টলমল করে উঠল, কিন্তু নিজের দুর্বলতা লুকানোর জন্য সে মুখে একটা জোরপূর্বক তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। ধরা গলায় বলল, আমি ভেবেছিলাম তুই বোধহয় মানুষের মনের গভীর কথা পড়তে পারিস, কিন্তু আজ বুঝলাম আমি বড্ড ভুল ভেবেছিলাম, তুই কিছুই বুঝিসনি। সায়রা খুব ভালো করে জানে ঝিনুক তাকে শুধু বন্ধু নয়, নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। তবুও সায়রার দুষ্টুমি মাখা করুণ সুরে বলল, যাই হোক, আমি চলে গেলে তুই বরং নিজের জন্য একটা নতুন শান্তশিষ্ট দেখে বন্ধু খুঁজে নিস। ঝিনুক এবার রাগে ফেটে পড়ল, যেন এতদিনে জমানো সব অভিমান বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তীক্ষ্ণ গলায় এসে বলল, এই, তুই নিজেকে কি মনে করিস? তোর কি মনে হয় আমি তোর এই সস্তা ব্ল্যাকমেইল ভয়ে তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আছি? আমি কি পারতাম না তোকে ইগনোর করে অন্য কারোর সাথে মিশতে? কেন মিশিনি বলতে পারিস? তোকে ভয় পেয়ে নাকি? সায়রা নিষ্পলক চোখে ঝিনুকের দিকে তাকিয়ে রইল। দেখলো ঝিনুকের দু চোখে ছাপিয়ে জল টলমল করছে। ঝিনুক ধরা গলায় বলতে লাগলো, আমার কোনো বোন নেই। সবাই বলে বোনেরা নাকি খুব দুষ্টু হয়, খুব জ্বালায়। আমি কখনো সেই অনুভূতিটা পাইনি, কিন্তু তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর আমি বুঝেছি আসলে বোনের ভালোবাসা কাকে বলে। তোর এই ছটফটে পাগলামিগুলো না দেখলে আমি মনে হয় শরীরের ভেতর থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। ঝিনুকের কণ্ঠস্বর ভারী হয়ে এলো, চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সায়রা আর নিজেকে সামলাতে পারল না, সেও পরম মমতায় ঝিনুককে জড়িয়ে ধরলো। ঝিনুক সায়রার কাঁধে মুখ গুজে টুকরা কেঁদে উঠল। কান্নার চোটে তার সারা শরীর কাঁপছে। সায়রার চোখ থেকেও নোনা জল গড়িয়ে পড়ছে। কত বছর পর যে মেয়েটা কাঁদলো তা হয়তো সে নিজেও জানে না। সায়রা ভুলেই গিয়েছিল শেষ কবে সে এভাবে অঝরে কেঁদেছিল। কিছুক্ষণ পর ঝিনুক নিজেকে সামলে নিয়ে চোখ মুছলো, জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, হয়েছে, অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। আজ তোর জীবনের সবচেয়ে খুশির দিন, আজ একদম নো কান্নাকাটি। বলে সে পরম যত্নে সায়রার চোখের মেকআপটা আবার ঠিক করে দিল। তারপর আয়নার সামনে সায়রাকে বসিয়ে নিজে পেছনে গিয়ে দাঁড়ালো। ঝিনুক সায়রার কাঁধে হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, দেখ, আমার বোনটাকে দেখতে আজ কত সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। সায়রা আবেগ আপ্লুত হয়ে আয়নাতে ঝিনুকের প্রতিবিম্ব কপালে একটা অদৃশ্য চুমু খেলো।
ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় একটি মেয়ে এসে চিৎকার করে ঘোষণা দিল, জামাই এসে গেছে। শাওন ভাইয়া গেটে চলে এসেছে। শাওনের আসার খবর পাওয়া মাত্রই সায়রা মুখ থেকে বিষণ্ণতার রেশ উধাও হয়ে গেল। চোখের কোণে তখনও জল লেগে থাকলেও ঠোঁটে সেই চিরাচরিত চঞ্চল হাসিটা ফুটে উঠল। সে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে বলল, চল ঝিনুক, এক্ষুনি যাই, বরের গেট ধরতে হবে তো। ঝিনুক আঁতকে উঠে বলল, এই তুই পাগলামিটা অন্তত আজ বন্ধ কর। মানুষ কি বলবে একবার ভেবেছিস কোণে হয়ে কেউ এভাবে গেট ধরে? প্লিজ সায়রা লক্ষ্মীটি, তুই এখানে বসে থাক। কিন্তু সায়রা তো সায়রাই, সে কিছুতেই ঘরে বসে থাকবে না, তাকে যেতেই হবে। কোনো উপায় না দেখে ঝিনুক দ্রুত আলমারি থেকে একটা বড় শাল বের করলো। সায়রার লেহেঙ্গার ওপর দিয়ে শালটা জড়িয়ে দিয়ে মাথা আর মুখটা খানিকটা ঢেকে দিল সে। তারপর সায়রার হাত ধরে বলল, এবার চল আমার সাথে। অন্তত মুখটা ঢেকে রাখ, কেউ যেন না বোঝে যে কোণে নিজের বরের গেট আটকানোর ষড়যন্ত্র করছে। সায়রা আর ঝিনুক যখন গেটের সামনে হাজির হলো, তখন চারদিকে হই হুল্লোড় তুঙ্গে। ঝিনুক প্রতি মুহূর্তে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, মনে মনে দোয়া করছে যেন অন্তত এই একটা বার সায়রা সুস্থ মস্তিষ্কে পরিচয় দেয়। কিন্তু যার রক্তে পাগলামি, তাকে কি আর শাল দিয়ে ঢেকে রাখা যায়? সবাই যখন বরযাত্রী নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সায়রা ভিড় ঠেলে মাঝখানে গিয়ে শরীরে শালটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। ঝিনুক পাশ থেকে হাত বাড়িয়েও তাকে আটকাতে পারল না। ঝিনুকের আশঙ্কায় সত্যি হলো, পুরো বিয়ে বাড়ি যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। লাল লেহেঙ্গা মোড়ানো কনে নিজে গেটে এসে দাঁড়িয়েছে, এটা এটা কারোরই কল্পনায় ছিল না। সায়রাও সব সায়রাও সব কেয়ার করে না। সে সোজা শাওনের সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর একগাল হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম বর সাহেব, কেমন আছেন? উপস্থিত সবার চোখ ছানা বড়া। সায়রার বাবা হামিদুর শেখ ভিড়ের এক কোণে দাঁড়িয়ে নিজের কপালে হাত দিলেন। বিড়বিড় করে বললেন, গেল গেল, এই মেয়ে তো শেষমেশ আমার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দিল। তবে বড়রা অবাক হলে শাওনের বন্ধুদের মধ্যে যেন খুশির জোয়ার বয়ে গেল। তারা হৈ হৈ করে চিৎকার করে উঠল, সাবাস ভাবি, এই না হলে আমাদের ভাবি, একদম ডাইরেক্ট অ্যাকশন। মুহূর্তেই পুরো গেট স্লোগানে কেঁপে উঠল, আমাদের ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমাদের ভাবির আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঝিনুক মরিয়া হয়ে সায়রার হাত ধরে টানছে, ফিসফিস করে বলছে, সায়রা দোহাই লাগে, চল এখান থেকে। সবাই হাসাহাসি করছে, কিন্তু সায়রা সায়রা নড়লে তো। সে এক হাত দিয়ে ঝিনুককে সরিয়ে দিয়ে হাত নেড়ে সবাইকে থামিয়ে দিল। তারপর বেশ গম্ভীর গলায় শাওনকে উদ্দেশ্য করে বলল, অনেক হয়েছে স্লোগান, এবার গেট ছাড়া টাকাটা বের করেন দেখি। টাকা দেবেন, তারপর ভেতরে পা রাখবেন, কোনো ডিসকাউন্ট হবে না। শুভ্র এতক্ষণ মজা দেখছিল, সে হাসতে হাসতে বলে উঠল, আরে ভাবি, ভাইয়ের পকেটে টাকা মানে তো ঘুরে ফিরে আপনারই টাকা, কেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করাচ্ছেন? বিয়ের পর তো এই টাকা আপনার হাতেই যাবে। সায়রার সাথে সাথে উত্তর দিল, সেটা পরের কথা, পরে দেখা যাবে। আপাতত বিয়ের আগের ইনকামটা হাতছাড়া করতে চাই না, জলদি টাকা বের করুন। শাওন এতক্ষণ অবাক হয়ে সায়রার দিকে তাকিয়েছিল। শাওন মুচকি হাসলো, উপস্থিত সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে একটু ঝুঁকে সায়রার চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ওয়ালাইকুম সালাম। তা কত দাবি কনে সাহেবার? সায়রা কোনো দ্বিধা না করেই বলল, বেশি না, মাত্র 50,000 টাকা দিলেই হবে। বরপক্ষের লোকজন তো আকাশ থেকে পড়লো, চারদিকে শোরগোল উঠলো যে গেটে এত টাকা কেউ দেয় নাকি। কিন্তু শাওন সবাইকে থামিয়ে দিল, সে সায়রার হাতে দিয়ে দিল। শাওনের চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মুগ্ধতা, যেন সে এই পাগলামিটাই উপভোগ করছে। টাকা আদায় করে বিজয়ের হাসি দিয়ে সায়রা আবার রুমে ফিরে এলো। ঝিনুক তখনও রাগে আর লজ্জায় গজগজ করছে। সে সায়রাকে বসিয়ে দিয়ে বলল, এসব করার কি খুব দরকার ছিল রে? মানুষ তো কানাঘুষা করছে। সায়রা আয়নার দিকে নিজের মেকআপটা একবার ঠিকঠাক করে দেখে নিয়ে বলল, কেন, কি এমন হয়েছে? আর দেখলি না, শাওন কিন্তু একটু রাগ করেনি, লোকটা আসলে আমার মতোই জহুরি, হীরা চিনতে ভুল করেনি। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, তা ঠিক। ও যে তোকে সহ্য করতে পারছে, এটাই বড় মিরাক্কেল।
হঠাৎ সায়রা ঝিনুকের হাত চেপে ধরে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, শোন ঝিনুক, একটা জরুরি কথা। যখন কাজী সাহেব আসবেন আর আমাকে বলবেন কবুল বলতে, তখন কিন্তু আমি কবুল বলবো না, বুঝলি? ঝিনুক এবার ভড়কে গেল, চোখ বড় বড় করে বলল, কি বলছিস তুই? কবুল বলবি না কেন? তুই কি এখন বলবি তুই রাজি না? সায়রা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আরে রাজি তো অবশ্যই, কিন্তু বুঝিস না কেন? কাজী সাহেব জিজ্ঞেস করার সাথে সাথে সাথেই যদি কবুল বলে ফেলি, তবে তো পাড়াসুদ্ধ মানুষ ভাববে আমি বিয়ে পাগলি হয়ে গেছি। একটু ভাবতো একটু ভাব তো নিতে হবে নাকি? ঝিনুক নিজের কপালে হাত দিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল। ঝিনুক সায়রার কথা শুনে সরু চোখে তাকিয়ে বলল, তোর কি সত্যি মনে হয় যে তুই যে এক নম্বরের বিয়ে পাগলি হয়ে আছিস, সেটা কেউ এখনো বুঝতে বাকি রেখেছে? গেটে গিয়ে যা করলে, তারপর এই ভাব মারাটা কি কারো হজম হবে? সায়রা ওসব কথায় কান না দিয়ে হাত নেড়ে বলল, আমি এত কিছু বুঝি না। আমি যা বললাম তাই করবি, ব্যাস। একটু না থমকালে কোণে কোণে ভাব আসে নাকি? ঠিক সেই মুহূর্তে কাজী সাহেব রুমে প্রবেশ করলেন। সায়রা চট করে মাথায় ঘোমটাটা টেনে অনেকটা বড় করে দিয়ে একদম সুবোধ বালিকার মতো আড়ষ্ট হয়ে বসে রইল। কাজী সাহেব খাতা খুলে গম্ভীর গলায় বললেন, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। সায়রা পাথর হয়ে বসে রইল, কোনো টু শব্দ নেই। কাজী সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে আবার বললেন, মা, যদি রাজি থাকেন তাহলে কবুল বলুন। এবারও সায়রা নিশ্চুপ। সে মনে মনে ভাবছে, আর একটু সময় যাক, মানুষ ভাবুক আমি কত লাজুক। ঠিক তখনই পাশ থেকে শাওনের ভাই শুভ্র টিপ্পনি কেটে বলে উঠল, কাজী সাহেব থামুন, কনে মনে হয় এই বিয়েতে একদমই রাজি নয়। শুধু শুধু জোর করে লাভ নেই, চলুন আমরা বিয়েটা ভেঙে দিই। বিয়ে ভেঙে দিই কথাটা কান দিয়ে ঢোকার সাথে সাথেই সায়রা সব লাজুকতা আর জানালা দিয়ে পালিয়ে গেল। সে বিদ্যুৎ বেগে সোজা হয়ে বসে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, 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 কবুল, কবুল, কবুল। কাজী সাহেব ভড়কে গিয়ে খাতা গুটিয়ে প্রায় চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন, ঠিক তখনই সায়রাকে থামিয়ে দিয়ে বললেন, আরে করছো কি মা? থামো থামো, তুমি তো দেখছি কবুলের রেলগাড়ি চালিয়ে দিয়েছো। সায়রা বড় বড় চোখ করে জিজ্ঞাসা করলো, হয়নি? কম হয়ে গেছে? আবার বলবো? কাজী সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, না মা, আর বলতে হবে না। যা বলেছো তাতেই 7 জন্ম পার হয়ে যাবে। হয়েছে, এবার দস্তখত করো। এবার সেই এবার সই করার পালা। সায়রা কাঁপা কাঁপা হাতে কলমটা ধরলো। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ যে মেয়েটা সারা বাড়ি মাথায় তুলছিল, কলমটা কাগজের ছোঁয়াতেই তার হাতটা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা কেমন জানি ধক করে উঠল। এই একটা সই মানেই তো জীবনের সব হিসেব বদলে যাওয়া। সায়রা নিজের সারা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কলমটা কিছুতেই ঠিক মতো চলছে না। ঝিনুক সায়রার মনের অবস্থা বুঝতে পারলো। সে আলতো করে সায়রার পিঠে হাত রাখলো, চোখে চোখ রেখে ইশারায় ভরসা দিল, ভয় নেই, সই করে দে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। চারদিকে হই হুল্লোড় ছাপিয়ে এবার এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। বিদায়ের সময় হয়েছে। সায়রার বাবা মা মেয়ের হাতে শাওনের হাতের ওপর রাখলেন। সায়রার বাবার কণ্ঠস্বর আজ অনেক বেশি ধরা। তিনি শান্ত অথচ করুণ সুরে বললেন, বাবা শাওন, আমার কলিজার টুকরোটাকে আজ তোমার জিম্মায় দিয়ে দিলাম। ওকে আগলে রেখো। ওর ভুল ত্রুটিগুলো নিজ গুণে ক্ষমা করে দিও। সায়রা এতক্ষণে হাসি খুশি থাকলেও বাবা মায়ের ওই সিক্ত চোখ দুটোর দিকে তাকাতেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। শাওন এবার বেশ দৃঢ় আর গম্ভীর কণ্ঠে প্রতিশ্রুতি দিল, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমার জীবন দিয়ে আমি সায়রাকে আগলে রাখবো। ওকে কখনো চোখের জল ফেলতে দিব না। শুভ্র পাশ থেকে শোভার কানে ফিসফিস করে বলল, দেখলি, ভাইয়া তো এখন থেকেই একদম আদর্শ স্বামী হয়ে গেছে। দায়িত্ব যেন উপচে পড়ছে। শুভর সাথে সাথে শুভ্রর হাতে একটা চিমটি কেটে ধমক দিয়ে বলল, চুপ থাকবি তুই? এখন অন্তত ফাজলামো করিস না। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও শেষ মুহূর্তে সায়রা আর পারল না। সে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার কান্না দেখে সায়রার ভার্সিটির বান্ধবীরা বেশ অবাক হলো। তারা ভেবেছিল সায়রার মতো শক্ত আর চঞ্চল মেয়ে হয়তো কাঁদবেই না, কিন্তু ঝিনুক একদমই অবাক হয়নি। সে জানতো সায়রা যতটা বাচাল, তার মনটা তার চেয়েও 1000 গুণ নরম। সায়রা
সায়রা এখন একদম ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা মা, আমি তোমাদের ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। আমি কোথাও যাব না। সায়রার বাবা মাও তখন নিজেদের চোখে জল ধরে রাখতে পারলেন না। সায়রার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজে ফুঁপিয়ে উঠলেন। যে ঘরটাতে ২১টা বছর সায়রা হাসির শব্দ প্রতিধ্বনি হয়েছে, সেই ঘরটা আজ ফাঁকা হয়ে যাবে পৃথিবীর স্বপ্নের জন্য। সম্ভবত এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। এক জীবনের সব মায়া ছিঁড়ে অন্য এক ঠিকানার পথে পা বাড়ানো। যে মেয়েটা বিয়ে পাগলি ছিল, সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেত, সেই মেয়েটাই আজ কাঁদছে প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কষ্টে। ঝিনুক সায়রাকে কাছে আসতেই সায়রা ঝিনুককে জড়িয়ে ধরল। ডুকরে কেঁদে উঠল সায়রা। ঝিনুকও নিজের কান্নার বাঁধতে পারল না। কে বলবে? সায়রা আর ঝিনুক শুধুই ফ্রেন্ড? নিঃসন্দেহে যে কেউ বলবে দুজন হয়তো মায়ের পেটের বোন। রাতের নির্জন রাস্তা, শাওন ড্রাইভ করছে আর সায়রা পাশের সিটে গুটি মেরে বসে আছে। জানালার বাইরে খুঁটে খুঁটে অন্ধকার আকাশ, মাঝে মধ্যে দুই একটা ল্যাম্পপোস্টের আলো দ্রুত সায়রার মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে। কান্নার রেশ এখনো কাটেনি, তার অবসন্ন শরীরটা মাঝে মধ্যে হিচকি তোলার মতো কেঁপে উঠছে। পরিবারের বাকিরা অন্য গাড়িতে আগে চলে গেছে। শাওন চেয়েছিল এই পথটুকু সায়রার সাথে একান্তই নিজের গাড়িতে পাড়ি দিতে। গাড়ির ভেতরে এক পিনপতন নীরবতা। শাওন স্টিয়ারিং এ হাত রেখে আর চোখে একবার সায়রাকে দেখল, তারপর খুব শান্ত গলায় বলল, শোনো মেয়ে, তোমাকে এক তোমাকে এইরকম স্থির নীরব একদমই মানায় না। সায়রা ভেজা চোখে ধীরে ধীরে শাওনের দিকে তাকালো। সেই চঞ্চল দু চোখে এখন কেবল বিষণ্ণতার ছায়া। শাওন ড্যাশবোর্ডের থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল, চোখ দুটো মুছে নাও, কাজল লেপটে তোমাকে কিন্তু ভুতুড়ে লাগছে। সায়রা কোনো পাল্টা যুক্তি দিল না, কোনো দুষ্টুমি করলো না। বাধ্য মেয়ের মতো টিস্যুটা নিয়ে চোখ মুছে নিল। তার ঠোঁট দুটো এখনো শক্ত করে বন্ধ, যেন কথা বলতে গেলেই আবার কান্না চলে আসবে। গাড়িটা কিছুটা পথ এগিয়ে গিয়ে হঠাৎ রাস্তার একপাশে নির্জন জায়গায় থামালো শাওন। চারপাশটা একদম শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সায়রা অবাক হয়ে বড় বড় চোখে জিজ্ঞাসা করলো, এখানে কেন থামালেন? কিছু হয়েছে? শাওন সিট বেল্ট খুলে মুচকি হাসলো। তারপর সায়রার দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি, শুধু গাড়ি থেকে একটু নামো, বাইরে এই শান্ত প্রকৃতির তাজা বাতাসটা গায়ে লাগাও, দেখবে মনটা অনেক হালকা হয়ে যাবে। সায়রা শাওনের দিকে পূর্ণ দৃষ্টি দিল। কি স্নিগ্ধ পুরুষ! আজ ওর সায়রার সামনে যিনি, তিনি শুধু একজন পুরুষই নয়, সায়রার সারা জীবনের সঙ্গী। ফুলে ফুলে ঢাকা বাসর ঘর, বিছানা থেকে শুরু করে ঘরের প্রতিটা কোণ সায়রার পছন্দের রঙিন ফুলে সাজানো। দেওয়ালে ঝোলানো শাওনের ছবিগুলো যেন আজ একটু বেশি হাসছে। কিন্তু সায়রার ধৈর্যের বাঁধ তখন ভাঙার পথে। বিয়ের ভারী লেহেঙ্গা পরে সে কতক্ষণ ধরে একা একা বসে আছে, তার কোনো হিসাব নেই। হঠাৎ সায়রার বিছানা ছেড়ে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। তার মেজাজ এখন সপ্তম আকাশে। রুমের এপাশ ওপাশ পায়চারি করতে করতে বিড়বিড় করে বলতে লাগলো, মনটা চাচ্ছে এই খচ্চর বেডারে কান ধইরা টাইনা এই রুমে নিয়ে আসি, তারপর দেই একটা উত্তম মাধ্যম। বাসর রাইতে বউরে একা বসায় রাইখা ওনার কিসের এত কাজ? ঠিক তখনই দরজার ছিটকিনিটা খোলার ক্যাচ ক্যাচ শব্দ হলো। সায়রা বাঘিনীর মতো ঘুরে তাকালো, দেখলো শাওন খুব নির্বিকার ভঙ্গিতে রুমে ঢুকছে। শাওন ভেতরে পা রাখতেই সায়রা তার সামনে গিয়ে আড়াআড়ি দাঁড়িয়ে পড়ল। ঝাঁঝালো গলায় বলে উঠল, এসে গেলেন? আর মাত্র একটা মিনিট দেরি করলে কালকে নিউজে হেডলাইনে হতো, বাসর ঘরে স্বামী দেরি করে আসায় নববধূর হাতে স্বামী খুন। শাওন থমকে দাঁড়িয়ে গেল। সায়রার রণচণ্ডী মূর্তি দেখে সে বেশ অবাক হলেও গলাটা শান্ত রাখলো। মুচকি হেসে বলল, এসব কি বলছো সায়রা? তুমি কি কোনো বাংলা সিনেমা দেখোনি? সেখানে নায়িকারা কত সুন্দর লাজুক মুখে স্বামীর জন্য অপেক্ষা করে, আর তুমি তো দেখি দাবটি নিয়ে রেডি হয়ে আছো। সায়রা মুখটা বাঁকিয়ে তপ্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, সিনেমা তো অনেক দেখেছি, তাই বলে ভেবেছিলাম আজ রাতে আমি হব একদম একদম ধৈর্যশীল শাবানা, কিন্তু আপনি যা শুরু করেছেন তাতে তো আমাকে শাবনূর বানিয়ে ছাড়লেন। কথাটা শেষ করেই সায়রা এক ঝটকায় ঘুরে গিয়ে
বিছানার ঠিক মাঝখানে জাঁকিয়ে বসলো। তারপর সজোরে একটা লম্বা ঘোমটা টেনে দিয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে রইল। শাওন মাঝ রাস্তায় একদম হাঁ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না এই মেয়ে কি এখন রাগ করে আছে নাকি আবার কোনো নতুন নাটকের মহড়া দিচ্ছে। সায়রা ঘোমটার নিচে থেকেই বিরস গলায় বলল, বোকার মতো দাঁড়িয়ে না থেকে দয়া করে আমার মাথার এই পাহাড় সম ঘোমটাটা সরিয়ে আমাকে উদ্ধার করেন। ঘাড় একদম টনটন করছে। শাওন সায়রার এই হুকুমে বিশেষ পাত্তা দিল না। সে নিজেরটাই আগলা করতে করতে বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তুমি বরং এর মধ্যে ওই ভারী লেহেঙ্গাটা খুলে ফেলো। সায়রা এবার মুহূর্তেই ভাজা মাছটি উল্টে খেতে না জানা টাইপ অবলা বালিকার সেজে গেল। দুহাত দিয়ে লেহেঙ্গার ওড়নাটা শক্ত করে চেপে ধরে লজ্জা লজ্জা মুখ করে বলল, লেহেঙ্গা খুলে ফেলবো? মানে এখনই? শাওন তো অবাক, সে বুঝতে পারল না এই কথার মধ্যে লজ্জা পাওয়ার মতো কি আছে। সে ভ্রু কুঁচকে বলল, আরে আমি তোমাকে লেহেঙ্গা বদলে আরামদায়ক অন্য পোশাক পরার কথা বলেছি। ওটা পরে সারা রাত ঘুমানো ঘুমানো তো অসম্ভব। বলে শাওন ওয়াশরুমে ঢুকে গেল। সায়রা কিছুক্ষণ দরজার দিকে হাঁ করে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের জন্য একটা টপস আর প্যান্ট বের করে দ্রুত পোশাক বদলে নিল। শাওন ফ্রেশ হয়ে ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিল। তারপর হাই তুলতে তুলতে বলল, সায়রা এবার লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আজকের ধকলের পর আমরা দুজনেই প্রচন্ড টায়ার্ড। শাওন চোখ বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু সায়রার শোয়া তো দূর, বিছানার পাশে একদমই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। শাওন এক চোখ খুলে দেখলো সায়রা গাল ফুলিয়ে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। শাওন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম, দাঁড়িয়ে আছো কেন? সায়রা গম্ভীর মুখে বলল, আমার একটা বিশেষ কাজ বাকি আছে। শাওন ভ্রু কুঁচকে বালিশ থেকে মাথা তুলে বলল, কি এমন কাজ যেটা এখনই করতে হবে? সায়রা হাত দিয়ে শাওনকে ওঠার ইশারা করে বলল, শুধু আমার না, আপনারও কাজ আছে, আপনাকেও যেতে হবে, চলুন আমার সাথে। শাওন চরম বিরক্ত হয়ে বালিশে মাথা রেখে বলল, যা কাজ করার সকালে করো, এখন ঘুমাও তো। সারা এক পা এগিয়ে এসে জেদ ধরে বলল, না, সকালে করলে হবে না, এসব কাজ আসলে রাতেই করতে হয়। শাওন বিছানায় উঠে বসে সায়রার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। চোখ বড় বড় করে বলল, কি বলছো তুমি এসব? এসবের মানে কি? যা বলার সরাসরি পরিষ্কার করে বলো তো। সায়রা একদম সাবলীল ভঙ্গিতে উত্তর দিল, পরিষ্কার কথা হলো, আমরা এখন চুরি করতে যাব। শাওন যেন আকাশ থেকে পড়লো। সে বিছানা ছেড়ে সায়রার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলল, তুমি চুরিও করো? ছি ছি, শেষ পর্যন্ত এক চুন্নি বউ বিয়ে করে ঘরে আনলাম। সায়রা একদম দমে গেল না, কোমরে হাত দিয়ে বলল, এত বাজে কথা বাদ দিয়ে এখন চুপচাপ আমার সাথে চলেন। যদি না যান তাহলে কিন্তু। শাওন পকেটে হাত ঢুকিয়ে একটু চ্যালেঞ্জিং ভঙ্গিতে বলল, তাহলে কি করবে, মেরে ফেলবে? সায়রা ঠোঁটের কোণে একটা অদ্ভুত আর রহস্যময় হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু না, শুধু চিৎকার করে চিল্লাতে থাকবো। শাওন কপালের ঘাম দেখা দিল। সে আতঙ্কিত স্বরে বলল, তুমি কি পাগল হয়েছো? তুমি কি বুঝতে পারছো আজকে তুমি চিল্লাতে থাকলে বাড়ির মানুষ আর পাড়া প্রতিবেশীরা কি ভাববে? আমার মান সম্মান কিছু থাকবে? সায়রা নিজের জেদে অটল থেকে বলল, আমি সব বুঝেই বলেছি। এবার সংক্ষেপে বলুন, আপনি রাজি আছেন কিনা? শাওন কয়েক সেকেন্ড সায়রার চোখের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ের সাথে তর্কে জেতা অসম্ভব। রাজি না হলে সে সত্যি কেলেঙ্কারি ঘটিয়ে ছাড়বে। একটা দীর্ঘশ্বাস ফেলে শাওন বলল, আচ্ছা ঠিক আছে, কপালে যা আছে তা কি চুরি করবা শুনি? সায়রা মুচকি এসে বিজয়ের সুরে বলল, আম। শাওন কপালে ভাঁজ ফেলে বলল, তুমি আম গাছ কোথায় দেখলে? আর এখন তো আমের ঠিকঠাক সিজনও না, গাছে তো আম হওয়ার কথা না। সারা তাচ্ছিল্য করে বলল, জি না, 1 ডজন ওসব বুদ্ধি আমার আছে। গাড়ি দিয়ে আসার সময় আপনাদের বাড়ির পাশে যে বাড়িটা আছে, সেই বাড়ির গেটের সাথে বিশাল এক আম গাছ আছে, কাঁচা মিঠে আম ঝুলে আছে এক গাদা। শাওন অবাক হয়ে বলল, তুমি না তখন সারা রাস্তা কাঁদতেছিলা? কান্নার মধ্যে এসব আম কখন দেখলা? সায়রা শাওনের হাত ধরে টানতে টানতে বলল, এত কিছু আপনাকে ভাবতে হবে না। কান্নার সময় চোখ খোলা ছিল, বন্ধ ছিল না। এখন চলুন, জলদি যাই।
অবশেষে পরিস্থিতির শিকার হয়ে শাওন আর সায়রা চোরের মতো পা টিপে টিপে বাড়ি থেকে বের হলো। মাঝরাতে জনমানবহীন রাস্তা দিয়ে নবদম্পতি হেঁটে যাচ্ছে, উদ্দেশ্য প্রতিবেশী বাড়ির আম চুরি করা। সায়রা নিজের মনেই লাফাতে লাফাতে হাঁটছে। সেটা দেখে শাওন চরম বিরক্ত হয়ে বলল, তুমি এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? একটু সোজা হয়ে স্বাভাবিক মানুষের মতো হাঁটো। সায়রা মুখ ঝামটা দিয়ে বলল, আমি সোজা হয়ে হাঁটতে পারি না, তাতে আপনার কোনো সমস্যা? শাওন তাচ্ছিল্যের সুরে বলল, ও আচ্ছা, তুমি যদি জন্মগতভাবে প্রতিবন্ধী হও তবে তো সমস্যা নেই। সেটা আগে বললেই হতো। সায়রার আগে গিজ গিজ করতে করতে তাকালো, কিন্তু দমে গেল না। সে শাওনের পাশে হাঁটতে হাঁটতে বলল, আপনাকে কলেজের একটা মজার কাহিনী শোনাই। শাওন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না, কিন্তু সায়রা কি আর দমে যাওয়ার পাত্রী, সে শুরু করলো। কলেজে পড়ার সময় আমি আর ঝিনুক একবার আম চুরি করতে গিয়েছিলাম। আসলে বেচারি ঝিনুককে আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। কলেজের পাশে একটা বাড়ি ছিল, সেখানে এক বুড়ি মহিলা একা থাকতো। তার ছেলেমেয়েরা সবাই বিদেশ। বাড়ির সামনেই ছিল বিশাল এক লিচু গাছ। আমি আর ঝিনুক পাঁচিল টপকে ঢুকে যেই না লিচু পাড়তে শুরু করেছি, অমনি ওই বুড়ি ঝাড়ু নিয়ে তাড়া করলো। আমি তো পটু, এক লাফে দেওয়াল টপকে বেরিয়ে আসলাম, কিন্তু বেচারি শান্তশিষ্ট ঝিনুক ধরা পড়ে গেল। বুড়ি তাকে মারেনি ঠিকই, কিন্তু সেদিন ঝিনুককে দিয়ে ঘরের সব থালা বাসন ধুয়ে তবেই ছেড়েছিল বলে সারা খিলখিল করে হাসতে শুরু করলো। শাওন পকেটে হাত দিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে ভাবলো, বেচারি ঝিনুক, সায়রার মতো ফ্রেন্ড থাকলে মানুষের শত্রু লাগে না। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত বাড়ির সামনে এসে থামলো। সায়রা আঙুল উঁচিয়ে বলল, দাঁড়ান, এটাই সেই বাড়ি। আর আম ওই যে দেখেন গাছে থোকায় থোকায় আম। শাওন ভালো করে তাকিয়ে দেখলো আম গাছটা গেটের ওপারে, আর আম পাড়তে হলে গেট বেয়ে উপরে উঠতে হবে। শাওন এবার একটু মোলায়েম সুরে বলল, বউ আমার লক্ষ্মী, আমার, চলো ফিরে যাই। আমি তোমাকে কাল বাজার থেকে যত মন চায় আম কিনে দেব। চুরির আমে তো ভালো স্বাদ নেই। সারা প্রথমবার শাওনের মুখে বউ ডাক শুনে লজ্জা পেল কিনা বোঝা গেল না, তবে নিজের জেদে অটল থেকে বলল, বউ ডেকে আমাকে ভোলাতে পারবেন না। আমার এখন এই গাছের আমই লাগবে। শাওন বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ গো, কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ আমাকে? সায়রা কান খাড়া করে বলল, কিছু বলছেন? শাওন তড়িৎ উত্তর দিল, না না, কি আর বলবো, বলছিলাম আমার কপালটা কতই না ভালো যে এমন এক শান্তশিষ্ট হুড়পড়ি বউ পেয়েছি। সায়রা মুখ ভেঙচি কাটলো। শাওন আর কথা না বাড়িয়ে সাবধানে গেট বেয়ে ওপরে উঠতে লাগলো। শাওনের বুকের ভেতর তখন রীতিমতো ড্রাম বাজছে। বিয়ের প্রথম রাতে এভাবে চোরের মতো গেটে ঝুলে আম পাড়তে হবে সেটা তার দুঃস্বপ্নেও ছিল না। সে কাঁপা কাঁপা হাতে দুটো আম পেড়ে নিচে ছুঁড়ে দিল। সায়রা দক্ষ গোলকিপারের মতো সেগুলো লুফে নিল, কিন্তু বিপদ হলো তৃতীয় আমটা পাড়তে গিয়ে ঠিক তখনই বাড়ির ভেতর থেকে গম্ভীর গলার চিৎকার শোনা গেল, এই কে রে ওখানে, কে আম পাড়ে? সাথে সাথে একটা জোরালো টর্চের আলো এদিক ওদিক সার্চ লাইটের মতো ঘুরতে শুরু করলো। শাওন গেটের ওপরেই পাথরের মতো জমে গেল। তার মনে হলো আজই তার ইজ্জতের দাফন হয়ে যাবে। সারা নিচু স্বরে হিস হিস করে উঠলো, আরে ওভাবে মূর্তির মতো সায়রা নিচু স্বরে হিস হিস করে উঠল, আরে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি নামুন, ধরলে কিন্তু আজ থালা বাসন মাজিয়েই ছাড়বে, রক্ষে থাকবে না। শাওন আর কালক্ষেপণ করলো না, কোনো মতে হোঁচট খেতে খেতে গেট থেকে নিচে নামলো। ততক্ষণে বাড়ির ভেতর থেকে দুজন লোক প্রায় গেটের কাছাকাছি চলে এসেছে। শাওন মাটিতে পা ছোঁয়াতে সারা এক মুহূর্তে দেরি না করে শাওনের হাত শক্ত করে চেপে ধরলো। তারপর শুরু হলো ম্যারাথন দৌড়। পেছনে থেকে দারোয়ান চিৎকার করে উঠল, এই কে তোরা? দাঁড়া বলছি, চোর চোর। কিন্তু সায়রার গতি সাথে পাল্লা দেওয়া কি আর অত সহজ? তারা অন্ধকার রাস্তা দিয়ে প্রাণপণ দৌড়াতে লাগলো। বেশ কিছুটা দূরে এসে যখন নিশ্চিত হলো কেউ পিছু নিচ্ছে না, তখন তারা একটা গাছের নিচে দাঁড়িয়ে হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে দম নিতে লাগলো। দুজনেরই শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। শাওন কোনো মতো সোজা হয়ে দাঁড়ালো। তার চুল এলোমেলো, গায়ে ঘাম আর চোখে চরম বিরক্তি ও রাগ। সে সারার দিকে রাগের দৃষ্টিতে তাকালো, যেন এখনই ওকে কাঁচা চিবিয়ে খাবে।
কিন্তু সায়রা সে তখন আম দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরে শাওনের করুণ দশা দেখে দাঁত বের করে খিলখিল করে হাসছে। হাসতে হাসতে সে প্রায় লুটিয়ে পড়ার উপক্রম। শাওন হাঁপাতে হাঁপাতে বলল, হাসছো? এখনো হাসছো? আর একটু হলে কাল সকালে হেডলাইন আমি হতাম। বাড়ির মানুষ জানতে পারলে মুখ দেখাবো কিভাবে? সায়রা হাসি থামিয়ে একটা আম শাওনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরে অত ভাববেন না তো। চুরির আম খাওয়া এই যে রোম্যান্স, এটা কি আর বাজারে কেনা আমে পেতেন? খেয়ে দেখেন, সব রাগ জল হয়ে যাবে। শাওন সায়রার দিকে তাকিয়ে থেকে বোকা হেসে বলল, বাসর রেখে আম চুরি করাও নাকি রোম্যান্স? আর কত কি দেখাবে খোদা।